পৌষ পার্বণের খুশিতে মেতে উঠেছিল ঝুমঝুমিপুর গ্রাম। ধানের ক্ষেত, খেজুরের রস ঝরছে টুকটাক, শিশুরা দৌড়াচ্ছে, হাসছে, প্রত্যেকের হাঁড়িতে দুধ ফুটছে। নলেন গুড়ের গন্ধে চারিদিক মোমো করছে। গ্রামবাসী ব্যস্ত পিঠে বানাতে। এই দেখো, আমার দুধ পুলি এবার সোনালী রঙের হবে। পৌষ পার্বণ মানেই পিঠে, পায়েস, নলেন গুড়। আহা! আর ওই দূরে একদম গ্রামের শেষ প্রান্তে মাঠের দিকে, যেখানে গাছের ফাঁক দিয়ে ধোঁয়া উঠছে, ওটাই ডাইনিং গোপালীর বাড়ি। গোপালী রান্না করছিল, পাশে বসেছিল তার ছেলে পেঁচো ও মেয়ে টেপি, আর কোণার দিকে বসে তার স্বামী ব্রহ্মদৈত্য ঝাঁটা দিয়ে পিঠ চুলকোচ্ছে। পৌষ পার্বণ শুরু হয়ে গেল, গ্রাম আবার পিঠে বানানোতে মেতে উঠেছে। পাটিসাপটা, দুধ পুলি, এছাড়া আরো কত রকমের নারকেল ও গুড়ের পিঠে। আহা, ভেবেই জিভ থেকে জল পড়ছে, কিন্তু কেউ একবার আমায় ডাকে না। চল না, আমরাও খেয়ে আসি। পাটিসাপটার গন্ধ যেন আমাকে ডাকছে। ওরা ডাইনিকে ভয় পায় রে ব্রহ্মদৈত্য। আমি গেলে পিঠের বদলে নুন খাওয়াবে। মা, আমি ঝুমঝুমিপুরের পিঠে খেতে চাই। আমিও চাই। তুমি তো চাইলেই বানাতে পারো মা। আগেরবার তোমার ওই হাঁড়িতে কত ফুল ফোটালে। এইবার তোরা দেখবি আমি এমন জাদু করব যে সব পিঠে আমার হাঁড়িতেই চলে আসবে। উফ, আবার ঝামেলা হবে। আগেরবার আলুর দম বানাতে গিয়ে আগুনের গোলা হয়েছিল। এই হাঁড়িতে চাঁদের ধুলো, তারার এক চিমটি পাথর কুচি, আর ব্রহ্মদৈত্য তোর গোফের এক ডালা চুল দে। আরে ওটা দিলে আমি পাড়ার বিড়ালও ভয় দেখাতে পারবো না। তবুও লাগবে। আজ পিঠে ধরতে গেলে একটু গোফের জাদু দরকার। ব্রহ্মদৈত্যের গোফের এক টুকরো অংশ জলজল করে হাঁড়িতে পড়ে যায়, আর হাঁড়ি থেকে ধোঁয়া বেরোতে থাকে। রাতে যে যার নিজেদের হাঁড়িতে পিঠে রেখে দিয়ে পুরো ঝুমঝুমিপুর গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন চাঁদের আলোয় ঝাড়ু উড়িয়ে গোপালী নামে প্রত্যেকের উঠোনে উঠোনে। টিম টিম হাঁড়ে, পিঠে নিয়ে আয় গাড়ি গাড়ি। ডাইনি এটি বলা মাত্রই পিঠেগুলো উড়ে এসে ডাইনির হাঁড়িতে ঢুকে যায়। একটা পাটিসাপটা উড়ে গিয়ে গোপালী ডাইনির নাকে লাগে। সে চিৎকার করে, এটা পিঠের নাকি পাথর ছিল রে ব্রহ্মদৈত্য? পাথর না, পিঠেই ছিল। তবে সাবধান, গরম পিঠে নাকে পড়লে 3 দিন হাঁচি থামবে না। সে যা পারে হয়। পৌষ পার্বণ তো আজ আমারই কুটিরে। এই বলে গোপালী ব্রহ্মদৈত্যকে পিছনে বসিয়ে ঝাড়ু রকেটে করে উড়ে যায় তার কুটিরের দিকে, আর তাদের সাথে উড়ে যায় গোপালীর পিঠে ভর্তি জাদুর হাঁড়ি টিম টিম। উফ, কত কষ্ট করে সব পিঠেগুলি আমি আনলাম। কই রে পেঁচো, টেপি, সব কই গেলি? তাড়াতাড়ি এদিকে আয় আর তোদের মাকে ধন্যবাদ দে। আর আমি যে পাহারা দিলাম সেটা তো একবারও বললি না। আমি পাহারা না দিলে তুই পারতিস পিঠেগুলো চুরি করতে? আসল চুরির কাজ তো আমিই করলাম, তুমি না হয় একটু বাইরে দাঁড়িয়েই ছিলে। ও আর এমন কি? মা দেখো দেখো, পাটিসাপটা গরম। মনে হচ্ছে এর ওপর থেকে আবার নারকেলের একটা হালকা কোটিংও দিয়েছে। আমি ওই চালের গুড়ির পিঠে খেতে চাই না। খাবি না মানে? আমি কষ্ট করে নিয়ে এলাম আর তুই খাবি না? আর যদি এই চালের গুড়ির পিঠে না খেতে চাস তো তুই চাসটা কি? আমার চাই ঘিলু পিঠে। আহাহা, শখ কত! এমনি পেঁচোর বিয়ে হয় না, পেঁচো আবার বলে মাইক করো। চাল গুড়ির পিঠে চুরি করে আনতে পেরেছি, ওই তোর বাপ ব্রহ্মদৈত্যের ভাগ্য ভালো। ও নাকি আবার মাথার ঘিলুর পিঠে খাবে।
মা, ভাইয়ের মাথায় ঘিলুর বদলে গুগলি মাছ ঢুকে গেছে মনে হয়। ওরে গোপালি, ওর মাথায় একটু জাদু দে, না হলে ও এবার জেলিফিশের মস্তিষ্ক খুঁজে খেতে যাবে। কিন্তু বাবা, জেলিফিশের তো মস্তিষ্ক থাকে না, তাহলে ভাই কি করে ওর মস্তিষ্কের ঘিলুর পিঠে খাবে? তাই তো তোর মাকে বলছি ওর মাথায় একটু জাদু দিয়ে মস্তিষ্কের ভূত মাথা থেকে নামাতে। ঝাড়ুম বুম বুম, ঘিলুর জায়গায় চিনি ফুম ফুম। গোপালী তার জাদুমন্ত্র উচ্চারণ করার সাথে সাথে পেঁচোর মাথা থেকে রঙিন ধোঁয়া বেরিয়ে আসে আর সে হেসে ফেলে। এখন আমার মাথায় শুধু মিষ্টি ভাব। এবার ওই পাটিসাপটা, দুধ পুলি সব আমায় দাও দেখি, আমি তাড়াতাড়ি সাবার করে ফেলি। এমন সময় গোপালীর রান্নাঘর থেকে কিছু একটা জিনিস মাটিতে পড়ার আওয়াজ এলো। ব্রহ্মদৈত্য, পেঁচো, টেপি, শুনলি তোরা? মনে হলো ওই রান্নাঘরের দিক থেকে আওয়াজটা এলো। হ্যাঁ, আমিও ওই রান্নাঘরের দিক থেকেই আওয়াজটা পেলাম। আমার মনে হচ্ছে মামদো কাকু এসেছে। আগেরবার যেমন এসেছিল হরিণের মাংসের কাবাব চুরি করতে, তেমনি এইবার এসেছে পিঠে চুরি করতে। আজ ওই মামদোর একদিন কি আমার একদিন। আমি কষ্ট করে চুরি করে আনবো আর ও আসবে তার ভাগ নিতে। আজ ওকে মজা দেখাবো। কিরে মামদো, আবার তুই এসেছিস চুরি করতে? আগের বারও আমি ওই মোড়লের মেয়ের বিয়েতে ওর বাড়ি থেকে হরিণের মাংসের কাবাব চুরি করে আনলাম, আর তার কিছুক্ষণ পরই তুই এলি আমার ঘরে ওই কাবাব চুরি করতে। কারণ তোর নাকি পেট খারাপ হয়েছিল, তাই মোড়লের বাড়ি অনেকটা দূরে বলে তুই যেতে পারিসনি। তা বলি, এইবার চুরি করতে আসার নতুন বাহানাটা কি শুনি? মানে গোপালী বৌদি, তুই বাড়িতে ছিলি? রাত তো অনেক হলো, বেরোসনি এখনো গ্রামের লোকজনকে ভয় দেখাতে? আমি ভাবলাম তুই বেরিয়ে গেছিস। আর বাহানার কথা বললি, বাহানা তোকে কেন দেখাবো রে গোপালী বৌদি? যা সত্যি তাই তো বলেছিলাম। হ্যাঁ, আমি বেরিয়ে গেলে তো তোর সুবিধেই হতো। আর কোনটা সত্য কোনটা মিথ্যে তা আমার ভালোভাবেই জানা আছে। তোকে কি আমি আর আজ থেকে চিনি রে মামদো? আমি কি জানি না তুই কতটা অলস? আলসেমিনা রে গোপালী বৌদি, আলসেমিনা? আমি তো ঝুমঝুমিপুর গ্রামে পিঠে চুরি করতে যাব বলে ঘলিতে রাত 10টার অ্যালার্ম লাগিয়েই শুয়েছিলাম, কিন্তু তুই এতটাই অলস যে সেই অ্যালার্মের শব্দেও তোর ঘুম ভাঙেনি। আর এখন ঘুম ভাঙতে তুই এসেছিস আমার ঘরে পিঠে চুরি করতে। তা ঠিক যে আমার সময় মতো ঘুম ভাঙেনি, কিন্তু ঘুম ভাঙতেই আমি সাথে সাথে গ্রামে গিয়েছিলাম পিঠে চুরির জন্যে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম কারো হাঁড়িতে একটাও পিঠে নেই। তখনই বুঝেছি এটা তোমারই কাজ। তাই তুই চলে এলি আমার ঘরে চুরি করতে। বাহ! আচ্ছা বাদ দে না গোপালী, ও যখন এসেই পড়েছে, দে তবে ওকে কয়েকটা পিঠে। আর হ্যাঁ রে মামদো, তোকেও বলি, তোরই বা শুধু শুধু চুরি করতে আসার কি দরকার ছিল? বরং এসে চাইতেই পারতিস কয়েকটা পিঠে। ভয়ে রে ব্রহ্মদৈত্য দাদা, ভয়ে। আগের বারের মতো যদি গোপালী বৌদি আমার মুন্ডু ঘুরিয়ে দেয়। মুন্ডু না, এইবার তো তোর পিঠে খাবার খুব শখ হয়েছে। আমার ওই ঝাঁটার বাড়ি মেরে তোর পিঠ আমি বাঁকিয়ে দেব। তারপর পিঠে খাওয়া কাকে বলে সেটা সারা জীবন মনে রাখবি। আচ্ছা হয়েছে হয়েছে, তোরা দুজনেই এবার থাম। আর মামদো, নে এই কয়েকটা পিঠে নে আর জলদি এখান থেকে বিদায় হ। এরপর বেশ কিছু পিঠে নিয়ে মামদো ওখান থেকে চলে যায়। তোর আশকারা পেয়ে মামদোটা দিন দিন অমন মাথায় উঠছে। তুই তো জানিস গোপালী, মামদোটা বরাবরই একটু ছেলে মানুষই করে। হয়েছে হয়েছে, মামদোকে নিয়ে আর সাফাই গাইতে হবে না তোকে। বরং আমি যেটা বলছি মন দিয়ে শোন। বল শুনি। দেখ, আমি তো গ্রামবাসীদের সব পিঠে চুরি করে নিয়ে চলে এলাম। ওই গ্রামে প্রত্যেকের বাড়িতে প্রায় বাচ্চা ছেলে মেয়েরা আছে। ওরাও তো আমার পেঁচো টেপির মতোই ছোট। সকালে উঠে ওরা যখন পিঠে খেতে পাবে না, তখন ওরা কতটা কষ্ট পাবে বলো তো? তাহলে তুই কি করবি বলে ভাবছিস? এখন কি যাবি ওদের পিঠেগুলো ফেরত দিতে?
ফেরতই দেবো, তবে একটু অন্যভাবে। আর এখন নয়, কাল সকালে। সকালে কিভাবে ফেরত দিবি? তোকে তো যা করার এখনই করতে হবে। লোকজন যদি সকালে তোকে দেখতে পায় আর আস্ত রাখবে? তুই এত ভাবিস না, বরং দেখ কাল আমি কি করি। ডাইনির কাণ্ড, ডাইনির কাণ্ড, সব পিঠে উধাও। নুন ছাটাও, লঙ্কা পোড়াও, ডাইনিকে তাড়াও। কাল রাতে ঘুম আসছিল না বলে ঘরের জানালাটা খুলে আকাশের তারা দেখছিলাম, আর তখনই দেখলাম একটা হাঁড়ি উড়ছিল। শুধু হাঁড়ি নয়, সাথে ঝাড়ুও উড়ছিল। আমি নিজের চোখে দেখেছি। তখনই জানতাম নিশ্চয়ই ওই ডাইনি আবার কিছু একটা কাণ্ড ঘটাবে। হঠাৎই প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়। পালা পালা, সবাই পালা, ডাইনি আসছে তার ঝাড়ু রকেট নিয়ে। এই ঝড় তারই পূর্বাভাস দিচ্ছে। গ্রামবাসীরা পালাতেই যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় দেখো দেখো, সবাই আকাশের দিকে তাকাও, ঝড় থেমে বৃষ্টি শুরু হয়েছে, তাও আবার পিঠের বৃষ্টি। সত্যি তো, এই যে পিঠে বৃষ্টি। দেখ দেখ দাদা, ওই পাটিসাপটাটা আমার দিকেই কেমন আসছে। হ্যাঁ, আর ওই গুড়ের পিঠেটা আমার দিকে। গ্রামবাসী অবাক হলেও মন প্রাণ ভরে আনন্দে পিঠে খেতে থাকে। উফ, এত দারুণ! এমন সুস্বাদু পিঠে আমি আগে কখনো খাইনি। কে বানালো এই পিঠে? আমি, গোপালী ডাইনি। ভয় নয়, মিষ্টি ছড়ায়। তোমরা সবাই খাও, ভয় পেও না। টিমটিম, তুই এখানেই থাক আর পিঠে বৃষ্টি ঘটা। আমি বরং নিচে নেমে দেখি তোর পিঠে বৃষ্টির জাদুতে এই ঝুমঝুমিপুর গ্রামকে কতটা সুন্দর দেখতে লাগছে। এই বলে গোপালী ডাইনি তার ঝাড়ু রকেটে করে উড়ে এসে নামে ঝুমঝুমেপুর গ্রামের মাটিতে। গোপালী, তোমার মতো ডাইনি আমাদের গ্রামে আর নেই। তুমি না থাকলে পৌষ পার্বণ এত মিষ্টি হতো না। তাহলে পরের বছরও ডাকবি? অবশ্যই, পৌষ পার্বণ মানেই এখন ডাইনির পার্বণ। ইতিমধ্যে গোপালীর স্বামী ব্রহ্মদৈত্য ও তার 2 ছেলে মেয়ে পেঁচো এবং টেপি সেখানে হাজির হয়। চলো গোপালী, এবার আমাদেরও একটু নলেন গুড়ের পায়েস খাওয়া যাক। মা, পায়েসে একটু ঘিলুর কোটিং দিলে কেমন হতো? তুই একদিন সত্যিই ঘিলুর মিষ্টি বানিয়ে ফেলবি। এই হলো আমার ডাইনির পৌষ পার্বণ। ভয় নয়, পিঠের তুফান।